ঈদের বাকি আর দুদিন, রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ভারতীয় গরুর না আসা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। দেশীয় গরুর চাহিদা থাকায় লাভের আশা ব্যবসায়ীদের। বাজারে ঘুরে দেখলাম, আমরা দাম বলছি সেগুলিতে হচ্ছে না, কিন্তু বাজারে যারা কিনে নিচ্ছে দুই একটা, সেগুলি দেখা যায় হাতের নাগালের ভেতরে আছে। তারা গরু ছাড়তেছে না এখনো, মানে হিউজ দাম চাচ্ছে। 70টা গরু নিয়ে আসছিলাম আমি, এখন একটাও বিক্রি করতে পারি নাই। ইন্ডিয়াতে যদি গরু না আসে তো মোটামুটি আমরা লাভজনক হবে। তা আশা করি আমার গরু আমার ফার্মের থেকে সবগুলো চলে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের শেকড়ের টানে ঘরমুখী নগরবাসী, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়, চোখে মুখে ঘরে ফেরার আনন্দ। পবিত্র হজের দ্বিতীয় দিনে মিনায় অবস্থান করছেন লাখ লাখ হাজি। কাল ফজরের নামাজ শেষে সমবেত হবেন আরাফাতের ময়দানে। দেশের মানুষ এখন গণতন্ত্রের সুফল ভোগ করছে। দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বললেন, রাজনীতি করেন জনগণের জন্য। এবং 13 কোটি মোবাইল গ্রাহকের মধ্যে তথ্য পাওয়া গেছে প্রায় 8%। এক একটি ভুয়া জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সিম নিবন্ধন 14,000 পর্যন্ত। শুরুতে কোরবানির পশুর হাটের খবর। জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। ঈদের 2 দিন আগে আজ সকাল থেকেই ক্রেতা সমাগম কিছুটা কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। ঈদের আগের 2 দিন হাট আরো সরগম হয়ে উঠবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। এদিকে ক্রেতারা বলছেন, হাটে কোরবানির পশু পর্যাপ্ত রয়েছে, তবে দাম নিয়ে রয়েছে ভিন্ন মত। হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন হাটে সিসি ক্যামেরার পাশাপাশি বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন র্যাব ও পুলিশের সদস্যরাও। ঈদের বাকি দিন দুয়েক, এখনো দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু নিয়ে রাজধানীর হাটগুলোতে আসছেন বিক্রেতারা। গত 2 দিন বৃষ্টির কারণে ক্রেতা কম থাকলেও মঙ্গলবার সকাল থেকে জমে উঠতে শুরু করে রাজধানীর হাটগুলো। 2 দফা বৃষ্টি উপেক্ষা করেই হাটে আসতে থাকেন ক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এই ভিড়ও। দেখতে দেখতে হয়তো যদি মিলা যায় কিনবো আর কি, কিন্তু গরুর দাম ছাড়তেছে না। আগামী 2-3 দিন একটু যদি কমতে পারে ওই আশায় আছি আর কি। আজকে দেখছি, কিন্তু কালকে হয়তো বা আসবো। বাজারে ঘুরে দেখলাম, আমরা দাম বলছি সেগুলিতে হচ্ছে না, কিন্তু বাজারে যারা কিনে নিচ্ছে দুই একটা, সেগুলি দেখা যায় হাতের নাগালের ভেতরে আছে। মোটা সোটা গরু দেখছি, অনেক সুন্দর। অন্যদিকে বিক্রেতারা আশা করছেন বুধ ও বৃহস্পতিবার কোরবানির হাটের পশু বিক্রি আরো বাড়বে। কাস্টমার প্রথম দেখাও লইলো, বৃষ্টির জন্য কাস্টমার নামে নাই। ওই 70টা গরু নিয়ে আসছিলাম আমি, এখন একটাও বিক্রি করতে পারি নাই। পর্যাপ্ত গরু আছে, তো গরু বা ঢাকার লোক কিনবেও পর্যাপ্ত পরিমাণে, মোটামুটি কাস্টমার পাওয়া যাইতেছে আর কি। এদিকে হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানালেন ডিএমপি কমিশনার। ঢাকা শহরে গরু ইতস্ত বিক্ষিপ্ত থাকবে না, একটা নির্দিষ্ট এলাকার মধ্যে থাকবে, সেটা আমরা ইনশাআল্লাহ সকলের সহযোগিতা নিয়ে আমরা করতে পেরেছি। হাটের আশেপাশের ব্যাংকগুলো সন্ধ্যাকালে খোলা থাকবে, বন্ধের সময় খোলা থাকবে, এবং আমরা মানি স্কটের ব্যবস্থা করেছি। যে কেউ যদি নগদ টাকা পরিবহন করতে চায়, আমরা পুলিশ তাকে প্ররক্ষা দিব। ঈদের আগের 2 দিন ক্রেতা উপস্থিতি সবচেয়ে বেশি হবে বলে আশাবাদ বিক্রেতাদের। অন্যদিকে ক্রেতারাও চাইছেন শেষ সময়ে এসে সাধ্যের মধ্যে ভালো পশুটা কিনতে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর গাবতলী হাটে আছেন আমাদের রিপোর্টার জাফর সাদিক। গরুর হাটের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাফর। রুদ্র, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন গাবতলী গরুর হাটে দাঁড়িয়ে আছি। তো গাবতলী পশুর হাটে এসে আমি দুপুর থেকে যে বিষয়টি দেখলাম, যে বৃষ্টির কারণে আসলে কিছুটা বিঘ্ন ঘটছিল এখানে ক্রেতা বিক্রেতাদের। তবে সন্ধ্যার পর, বিশেষ করে বিকেলের পর থেকে কিন্তু বেচা বিক্রি মোটামুটি দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে গত 2 দিনের তুলনায় বেশ খানিকটা বেড়েছে। তো একটা বিষয় আমরা যেটা জেনেছি, যে গাবতলী গরুর হাটে প্রায় 1.5 লক্ষাধিক পশু নিয়ে কিন্তু এখানকার যারা ইজারাদার এবং বিক্রেতারা আছেন তারা কিন্তু প্রস্তুত আছেন, এবং তারা বলছেন যে পর্যাপ্ত পশু আছে কোরবানি যারা দিবেন তাদের জন্য। এবং একই সাথে তারা একটি কথা বলছেন যে তুলনামূলকভাবে অন্যান্য হাটের তুলনায় এখানে কিন্তু দামও
কিছুটা খানিকটা কম আছে। তো রুদ্র, এখন যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো ব্যাপারীর সাথে আমি কথা বলেছিলাম, তো প্রত্যেকটি গরু আসলে 4 থেকে 4.5 মণ 5 মণ ওজনের হবে এবং গরুগুলোর দাম হাঁকা হচ্ছে প্রায় 1 লাখ টাকা করে। তো এই ওজনের গরুই কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকজন ক্রেতা কিনে নিয়ে গিয়েছেন 75,000 থেকে 80,000 টাকার মধ্যে। তো এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে তুলনামূলক আফতাবনগর কিংবা অন্যান্য হাটের তুলনায় কিন্তু গাবতলী পশুর হাটে আমরা যেটি দেখলাম যে এখানে কিন্তু দাম তুলনামূলক অনেকটাই সস্তা। তো রুদ্র, আমি এখন কথা বলবো গাবতলী গবাদি পশুর হাটের পরিচালক জনাব রাকিবের সাথে। তিনি আমাদেরকে আসলে জানাবেন যে এখানে এই মুহূর্তে আসলে গাবতলী পশুর হাটের বেচা বিক্রি কি অবস্থায় আছে। আচ্ছা জনাব রাকিব সাহেব, আপনি তো এই হাট পরিচালনা করছেন দীর্ঘদিন ধরে, তো এইবার আসলে আপনাদের কোরবানির ঈদে বেচা বিক্রি কি অবস্থা? বেচাকিনি ভালোই আছে মোটামুটি, কিন্তু বৃষ্টির কারণে একটু বেচাকেনা কম, ক্রেতা কম আছে। প্রচুর গরু আসতেছে আমাদের এই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, গরু আসতেছে, ভারতীয় গরু আসতেছে আমাদের এখানে। ভিতরে গেলে বা পিছনে গেলে দেখা যাবে যে প্রচুর সাদা গরু উঠেছে। সাদা গরু বলতে মানে ভারতীয় গরু আসতেছে আমাদের বিট, মোটামুটি যেখানে গরু আনলোডিং হয় ওইখানে মোটামুটি ভালোই গরু নামতেছে। এবার মানে যারা কোরবানি দিচ্ছেন তাদের জন্য পর্যাপ্ত গরু আছে কিনা? জি, পর্যাপ্ত গরু আছে আমাদের দেশে এবং ইন্ডিয়া থেকেও আসতেছে। এবং গত 2-3 দিন থেকে আজকে দামটা একটু স্বাভাবিক। 2-3 দিন দামটা চড়া ছিল, কিন্তু আজকে দামটা স্বাভাবিক এবং দামটা অনেক মানে মানুষের হাতের নাগালে আছে। এবং আমার আশা করি আগামীকাল এবং পরশুর মধ্যে আরো পশু আসলে, আরো গরু আসলে তখন দামটা আরেকটু স্বাভাবিক হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন যে গাবতলী হাটের পরিচালক জনাব রাকিব বলছিলেন যে তুলনামূলক গত 2 দিনের তুলনায় আজকে মানুষের হাতের নাগালে আছে দামটি, এবং যারা কিনা ক্রেতারা আছেন তারা খুব স্বাচ্ছন্দ্যে আসলে নিজের পছন্দের গরুটি তাদের নির্দিষ্ট মূল্যের মধ্যে, নির্দিষ্ট সীমার মধ্যে, ক্রয় ক্ষমতার মধ্যে গাবতলী হাট থেকে সহজেই কিনে নিয়ে যেতে পারবেন। রুদ্র। দর্শক, গাবতলী পশুর হাট থেকে কোরবানির পশু বেচাকেনার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার জাফর সাদিক। ঈদের দিন পশু জবাইয়ের পরবর্তী 48 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল। সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করতে রাজধানীবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সকালে দক্ষিণ সিটি কর্পোরেশনে কোরবানির পশুর বর্জ্য অপসারণে গৃহীত সার্বিক কার্যক্রমের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, পশুর জবাইয়ের জন্য 57টি ওয়ার্ডে 228টি স্থানে সামিয়ানা টানানো হবে। মোট 9,500 পরিচ্ছন্নতা কর্মী এবার বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত হবেন। এছাড়া যারা পশু কোরবানি করবেন তাদের বর্জ্য সরানোর জন্য 1 লক্ষ পাট ও পলিথিনের ব্যাগ বিতরণ করা হবে। এছাড়া ওয়েবসাইটে অভিযোগ জানালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ কর্মকর্তা। ঈদের দিন কর্পোরেশনের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। 1 লক্ষ ব্যাগ এবার আমরা আমাদের যারা কোরবানি করবেন সেই কোরবানির সম্মানিত ব্যক্তিদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, যাতে বর্জ্যটা তারা ব্যাগের মধ্যে রাখেন। আমাদের প্রাইমারি কালেক্ট সার্ভিস প্রোভাইডার যারা আছে তারা সংগ্রহ করে আমাদের কন্টেইনারে বা গাড়িতে নিয়ে আসবেন। আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু কমপ্লেন দেওয়ার একটা আমরা করেছি, একটা সিস্টেম ডেভেলপ করেছি। ঈদের দিন মাননীয় মেয়র দুপুর 2টার সময় আনুষ্ঠানিকভাবে এই পরিচ্ছন্নতা কার্যের উদ্বোধন ঘোষণা করবেন। যেহেতু 3 দিন এই কোরবানি চলে, আমরা আশা করছি কোরবানি যখন শেষ হয়ে যাবে সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে আমরা এই বর্জ্যগুলো অপসারণ করতে সক্ষম হব। ঈদের দিন যতই এগিয়ে আসছে ততই ভিড় বাড়ছে রেল স্টেশন, লঞ্চ ঘাট আর বাস টার্মিনালগুলোতে। ভোর থেকে ছিল ঘরমুখ মানুষের স্রোত। ঘরে ফেরা মানুষগুলোর আনন্দ ছিল বাঁধভাঙা। আনন্দমুখর যাত্রায় উৎসবের আমেজ। কমলাপুর রেল স্টেশনে আসা হাজারো মানুষ ঘরে ফিরবেন, যেখানে অপেক্ষায় আছেন স্বজনেরা। আর এই মানুষগুলো তাদের সঙ্গে সামিল হবেন ঈদ আনন্দে। কমলাপুরে ট্রেনের শিডিউল ছিল স্বাভাবিক, তাই ঘরমুখী মানুষের বাড়ির পথে ফেরাটা ছিল অনেকটাই নির্বিঘ্ন। আমরা কুমিল্লায় যাচ্ছি ঈদ করতে, সেখানে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুটোই। দাদু দাদার সাথে একসাথে ঈদ করতে যাচ্ছে, বাবা মার সঙ্গে যাচ্ছে, তো অনেক আনন্দ লাগতেছে। অন্যদিকে ঢাকার বাস টার্মিনালগুলো থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বাস। তবে রাজধানী থেকে বের হওয়ার মুখে কোথাও কোথাও যানজটে পড়তে হচ্ছে পরিবহনগুলোকে, যদিও সবকিছুকেই হাসি মুখে মেনে নিচ্ছেন যাত্রীরা। ফ্লাইওভার উপর দিয়ে গাড়িটা গেলে 10 মিনিটে যাওয়া যায়, ওই গাড়িটা আপনার 3 ঘন্টা লাগে যাচ্ছে। 200 টাকা ভাড়া এমনি, তারপর 100 টাকা বেশি নিচ্ছে, সময় যাচ্ছে, তারপরে ভালো লাগতেছে।
সদরঘাটে ভোর থেকেই দক্ষিণাঞ্চলের রুটগুলোতে ছেড়ে গেছে লঞ্চ। গত দুদিন বৃষ্টি থাকায় যাত্রী ছিল কিছুটা কম, তবে আবহাওয়া ভালো হওয়ায় আজ উপচে পড়া ভিড় ছিল লঞ্চ টার্মিনালে। দুর্যোগ আবহাওয়ার কারণে যাত্রীটা কম, আজকে থেকে দেখা যাচ্ছে যাত্রীটা একটু বাড়তি আছে। আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি, ঈদ করতে যাইতেছি, অনেক ভালো লাগতেছে। লঞ্চ জার্নিটা আসলে অনেক ভালো লাগে, আর ঈদের উপলক্ষে বাড়িতে যাচ্ছি, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আগামী কয়েকদিন ইট পাথরের রাজধানীকে ভুলে স্বজনদের সান্নিধ্য পাওয়ার আনন্দে বিভোর থাকবেন এই সব মানুষেরা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবছর ঈদে ঘরমুখো মানুষের যাত্রাকে নির্বিঘ্ন করা কঠিন হবে। কারণ হিসেবে তিনি দায়ী করেছেন বিরূপ আবহাওয়াকে। তবে তিনি জানান, এখনো পর্যন্ত মহাসড়কে অসহনীয় যানজট তৈরি হয়নি। যেটুকু ভোগান্তি হচ্ছে বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা পশুরহাট ও মহাসড়কে পশুবাহী গাড়ি চলাচলের জন্য। এখন রাস্তা আমি নিজেই স্বীকার করেছি, যদি টানা 3 মাসের বর্ষণ 6বারও রাস্তা রিপেয়ার করেছি, তারপরেও রাস্তা কিন্তু পাসেবল আছে। রাস্তার জন্য কোথাও যানজট হচ্ছে না। যানজট যেটাকে বলে সেটা পশুবাহী গাড়ির জন্য স্লো হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে পরিবার প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে যাচ্ছেন নগরবাসী। ঠিক এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন আমাদের রিপোর্টার দেবাশিস রায়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস, আপনি জানেন যে আসলে ঈদের ছুটির যে বিষয়টি রয়েছে, সেই ছুটি কিন্তু এখনো একদিন বাকি রয়েছে এবং আসন্ন ঈদুল আজহা কিন্তু এখনো প্রায় 2 দিন বাকি রয়েছে। এই 2 দিন বাকি থাকলেও কিন্তু এখনো ছুটিও যদিও শুরু হয়নি, কিন্তু সদরঘাটে মানুষের যে ঘরে ফেরার তাড়া সেটি কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ আমরা বলতেই পারি যে সদরঘাটে বিকেল থেকেই যে পরিমাণ মানুষ আমরা দেখেছি, যে বিশেষ করে দক্ষিণ জনপদের যারা মানুষ রয়েছে, সেই দক্ষিণ জনপদের মানুষগুলো কিন্তু বিকেল থেকেই এই সদরঘাটে আসছেন এবং তাদের পরিবার পরিজন নিয়ে তাদের স্বজনদের কাছে ফেরার জন্য। এবং আমরা বিকেল থেকে যে পরিস্থিতিটি লক্ষ্য করেছি, যে বিকেল থেকে দক্ষিণবঙ্গের যতগুলি লঞ্চ রয়েছে, বিশেষ করে দূরবর্তী যে লঞ্চগুলো, সেই লঞ্চগুলো ছাড়া শুরু হয়েছে সন্ধ্যা 6টার কিছু পর থেকেই। এবং তবে জনসমাগম কিন্তু যতই সময় যাচ্ছে ততই কিন্তু বাড়ছে। অর্থাৎ দূরবর্তী যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে যে লঞ্চ ছাড়ার সময়সূচি, সেগুলো কিন্তু সন্ধ্যে 7টার পরপরই সেগুলো ছেড়ে যায়, যার কারণে কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু জনসমাগম বাড়ছে। আরেকটি তথ্য আপনাদেরকে জানাতে পারি, যে এখানে সন্ধ্যার আগে আগে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এসেছিলেন পরিদর্শনে। উনি পরিদর্শনে এসে জানিয়েছেন যে অন্যান্য বারের চেয়ে এবারে নৌযানের যে সংখ্যা, বিশেষ করে নৌবহরের বিষয়টি, সেটি উনি নিশ্চিত করেছেন যে এবারে নৌবহরে অতিরিক্ত 17টি লঞ্চ যোগ করা হয়েছে, যার ফলে কিন্তু কোনো লঞ্চেই অতিরিক্ত যাত্রী বোঝাই করে এই সদরঘাট ছাড়তে হচ্ছে না, যার ফলে এবারে কিন্তু যে জীবনের ঝুঁকি থাকে সেই ঝুঁকি অনেকটাই কম বলে তিনি দাবি করেছেন। পাশাপাশি নৌ পরিবহন কর্তৃপক্ষের এখানে যারা ঘাটের দায়িত্বে রয়েছেন, তারা আমাদেরকে যেমনটি তথ্য জানিয়েছেন যে এবারে বিশেষ করে বরিশালের যে রুটটি রয়েছে, সেই রুটটিতে কিন্তু আগে যেখানে স্বাভাবিকভাবে 5টি লঞ্চ চলাচল করতো, সেই রুটটিতে কিন্তু এখন বর্তমানে চলাচল করছে 6টি অতিরিক্ত লঞ্চ, যার ফলে কিন্তু সেই রুটটিতে আপনার লঞ্চের সংখ্যা দাঁড়িয়েছে 11টি। এবং পাশাপাশি হুলারহাটের যে রুটটি রয়েছিল, সেই রুটটিতেও কিন্তু আগে যেখানে স্বাভাবিকভাবে 2টি লঞ্চ চলাচল করতো, সেই লঞ্চের সঙ্গে সঙ্গে কিন্তু আরও 3টি লঞ্চ সেখানে যোগ করা হয়েছে, যার ফলে সেখানকার সেই রুটটিতে লঞ্চের সংখ্যা দাঁড়িয়েছে এখন প্রায় 3টিতে। পাশাপাশি ঢাকা ভোলা যে রুটটি রয়েছে, সেই রুটে কিন্তু লঞ্চের সংখ্যা বাড়ানো হয়েছে। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানাতে পারি, যে বৈরী আবহাওয়ার মধ্যে এবার যেহেতু ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে এবং গত কয়েকদিন থেকেই কিন্তু বিপদ সংকেত, 1 নম্বর বিপদ সংকেত নৌবন্দরগুলিকে দেখাতে বলা হয়েছে, কিন্তু তারপরেও নৌ পরিবহন কর্তৃপক্ষ আশা করছেন যে তারা নিরাপদেই এই ঘরমুখো যাত্রীদের ঘরে পৌঁছে দিতে পারবেন। এবং তাছাড়া অন্যান্য বারের যে বিশেষ করে যে অতিরিক্ত ভাড়া আদায় এবং স্থান সংকুলন না হওয়া, এগুলোর যে বিষয়গুলো ছিল, সে ধরনের অভিযোগ কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। তো এখন পর্যন্ত বলা যায় যে অনেকটা নির্বিঘ্নেই, কোনো ধরনের বিঘ্ন ছাড়াই নিরাপদেই যাত্রীরা সদরঘাট ছেড়ে যাচ্ছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। রুদ্র। দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঘরমুখো মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার দেবাশিস রায়। সন্ধ্যার সময় আরো থাকছে 5 দফা দাবিতে পাটকল শ্রমিকদের টানা 8 ঘন্টা খুলনা যশোর মহাসড়ক অবরোধ। যান চলাচল বন্ধ থাকায় ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ। দেশের জনগণের জন্য রাজনীতি করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ বর্তমানে গণতন্ত্রের সুফল ভোগ করছে।
বাংলাদেশের সাম্প্রতিক বিষয় নিয়ে গার্ডিয়ানের এক প্রশ্নোত্তরে দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন মহলের অভিযোগ অস্বীকার করে বলেন 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে এবং 2041 সালে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। আর এ লক্ষ্যেই সরকার সব প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বর্তমানে দেশে 41টি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও 700 সংবাদপত্র চালু থাকার কথা উল্লেখ করে একে নজিরবিহীন দৃষ্টান্ত বলে মন্তব্য করেন। এসব প্রতিষ্ঠান সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিরোধী দল প্রসঙ্গে শেখ হাসিনা বলেন 2014 সালের নির্বাচনে অংশগ্রহণ না করে বড় ধরনের ভুল করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আজ মিনায় অবস্থান করছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ হাজি। কাল ভোরে ফজর নামাজের পর আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। এরই মধ্যে বাংলাদেশি হাজিদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপে নিচ্ছে বাংলাদেশ হজ মিশন। এদিকে হজ উপলক্ষে মক্কা সহ বিভিন্ন এলাকায় নতুন করে 1 লাখ সেনা সদস্য সহ বিশেষ বাহিনী প্রস্তুত রেখেছে সৌদি প্রশাসন। সৌদি আরব থেকে টেলিফোনে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আরিফুর রহমান। মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে হজের মূল কার্যক্রম। মূলত গতকাল থেকে মুসল্লিদের মিনা অভিমুখে যাত্রা শুরু হয়েছে। হজের নিয়ম অনুযায়ী আজ রাতে মিনাতেই থাকবেন সকল মুসল্লিগণ। আগামীকাল ফজরের পর মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা দিবেন তারা। বাংলাদেশ থেকে আসা 1,06,007 জন মুসল্লি সবাই এখন মিনায় তাদের জন্য নির্ধারিত তাঁবুতে রয়েছেন। ইবাদত বন্দেগী জিকির আজকারের মাধ্যমে সময় পার করছেন তারা। এখন পর্যন্ত বাংলাদেশি মুসল্লিদের কোথাও কোনো সমস্যার কথা জানা যায়নি। বাংলাদেশি মুসল্লিদের সুষ্ঠুভাবে হজ আদায়ের জন্য বাংলাদেশ হজ মিশন থেকে মুয়াল্লিমদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। এছাড়া মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বাংলাদেশি মেডিকেল ক্যাম্পগুলো 24 ঘন্টা খোলা রাখা হয়েছে। আমি বাংলাদেশি মুসল্লিদের সাথে কথা বলেছি। এবারে হজ ব্যবস্থাপনা নিয়ে মোটামুটি সন্তুষ্ট আছেন সবাই, যদিও কয়েকটি এজেন্সির বিরুদ্ধে তারা তাঁবু ব্যবস্থাপনা নিয়ে একটু অসন্তোষ প্রকাশ করছেন। তবুও এই মুহূর্তে নিজেদের গুনাহ মাফ, দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছেন তারা। পাশাপাশি দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য এবং দেশে থাকা স্বজনদের জন্য দোয়া করছেন মুসল্লিগণ। সব মিলিয়ে এবারে হজে মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে কঠিন নিরাপত্তা বলয় তৈরি করেছে সৌদি প্রশাসন। আগামী 1 নভেম্বর থেকে মোবাইল ফোন গ্রাহকের পরীক্ষামূলক বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু হবে এবং 16 ডিসেম্বর থেকে এই পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে সিম নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। সচিবালয়ে মোবাইল ফোন অপারেটরগুলোর প্রধান নির্বাহী, পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও বিটিআরসির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর তিনি একথা বলেন। নিবন্ধন না করে অথবা ভুয়া পরিচয়পত্র দেখিয়ে মোবাইল ফোনের সিম কিনে নানা অপরাধে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় সম্প্রতি গ্রাহকের তথ্য যাচাইয়ের পাশাপাশি সিম পুনর্নিবন্ধনের নির্দেশনা জারি করে সরকার। এরপরেই জাতীয় পরিচয়পত্রের তথ্য ভান্ডারের সাথে মিলিয়ে সিম গ্রাহকের তথ্য যাচাই শুরু হয়। এ অবস্থায় মোবাইল ফোন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানান, দেশে প্রায় 13 কোটি গ্রাহকের মধ্যে সরকারকে 1 কোটি গ্রাহকের তথ্য দিয়েছে সকল অপারেটর। ইতিমধ্যে যেগুলো আমরা এনআইডির মাধ্যমে ভেরিফিকেশন করেছি তার মাধ্যমে একটি ভয়াবহ চিত্র এসেছে আমাদের সকলেরই সামনে। একটি এনআইডির এগেইনস্টে 14,117, আরেকটি এনআইডির এগেইনস্টে 11,866, মাত্র 7.65% ডেটার এগেইনস্টে এই চিত্রটা। দেশের নিরাপত্তার স্বার্থে এসএমএস পদ্ধতিতে সকল গ্রাহকের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আমরা 2012 সালের পূর্ববর্তী যে সিমগুলো রেজিস্ট্রি করা হয়েছে সেই গ্রাহকদের কাছে তারা একটি খুদে বার্তার মাধ্যমে পাঠাবেন তাদের এনআইডি নম্বরটি, তাদের জন্ম তারিখ এবং তাদের নামটি তারা জানতে চাইবেন। ওই গ্রাহক যখন এই তথ্যটি পাঠাবেন মোবাইল ফোনের মাধ্যমে, সেই তথ্যটি আবার এনআইডির কাছে যাবে, আবার যাচাই বাছাই হয়ে আসবে যে সেটি সঠিক কিনা। এছাড়া আগামী 1 নভেম্বর থেকে আঙুলের ছাপসহ সকল তথ্য প্রদানের মাধ্যমে সিম নিবন্ধনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। 1 নভেম্বর থেকে মোবাইল ফোন অপারেটররা তাদের নিজস্ব যে সার্ভিস সেন্টার আছে সেখানে তারা বায়োমেট্রিক্স পদ্ধতিটা চালুর উদ্যোগ গ্রহণ করবেন। 16 ডিসেম্বর থেকে আমরা বায়োমেট্রিক্স পদ্ধতিতে আমরা যাচাই বাছাই করব সকল তথ্য। সরকারের সকল সিদ্ধান্ত মেনে চলবে বলে সভায় মোবাইল ফোন অপারেটররা অঙ্গীকার করেন বলেও জানান প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ।
5 দফা দাবিতে টানা 8 ঘন্টা খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে রাষ্ট্রায়ত্ত আলিম জুট মিলের শ্রমিকরা। এতে দিনভর যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখী মানুষ। এদিকে দাবি মেনে নেওয়া না হলে আগামীকাল সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত আবারও অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন শ্রমিকরা। সকাল 10টায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। এ সময় তারা সড়ক ও রেল লাইনে গাছের গুঁড়ি ফেলে অবস্থান নেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে রেল লাইন থেকে অবরোধ তুলে নেন তারা। শ্রমিকদের অভিযোগ, গত 14 সপ্তাহ ধরে বেতন বোনাস সহ কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা। পরে সন্ধ্যা 6টায় নির্ধারিত সময়ে কর্মসূচি শেষ তুলে নেন শ্রমিকরা। এদিকে সড়ক অবরোধের কারণে রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে আটকা পড়ে যশোর ও খুলনাগামী শত শত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস। আজ প্রায় 4 মাস যাবত কোনো বিল বেতন নেই। আমরা খুব বিপদের মূর্তি আছি, যার জন্য এই আন্দোলন। আমার ছেলে মেয়ে নিয়ে আমরা কি করে ঈদ করব, কি করে বাঁচবো? হ্যাঁ, লেখাপড়ার কোনো খরচ জোগাতে নেই, ঈদ করারও কোনো অবস্থা নেই আমাদের। আসলে তো জনদুর্ভোগ মানে চরম আকারে। যেমন আজকে আমার ব্যাংক করবো, ব্যাংক করে আমার ব্যাংকেতে টাকা এনে তো আমার কর্মচারীদের দিতে হবে, হয়তো গাড়ি নিয়ে ব্যাক করা দিচ্ছে। রওনা করছি যশোর থেকে, আলিম জুট মিলের ওই পাশে এসে নামাই দিছে। ওইখান থেকে এই যে হেঁটে যাচ্ছি, আমার হাঁটার কোনো ক্যাপাসিটি নাই। খুলনা আসছি, আসার পরে দেখি যে এখানে অনেক যানজট শুরু হয়ে গেছে। শ্রমিকরা অবরোধ করতেছে, তার জন্য বাস আর আসতেছে না। আগামী 2 বছরের জন্য বিজিএমইএ এর দায়িত্ব নিল 35 সদস্যের পরিচালনা পর্ষদ। নতুন সভাপতি সিদ্দিকুর রহমান এছাড়া সহসভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন আরও 7 জন। বিকেলে বিজিএমইএ ভবনে সংগঠনের 32তম সভায় বিদায়ী সভাপতি আতিকুল ইসলাম নতুন সভাপতি সিদ্দিকুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বিদায়ী সভাপতি পোশাক শিল্পের দিক নির্দেশনাপত্র তুলে দেন। নতুন সভাপতি পোশাক শিল্পের উন্নয়নে এবং 2021 সালে 50 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করার অঙ্গীকার জানান। 8 সেপ্টেম্বর নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়। ভবিষ্যতেও আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এবং আমি দেশে অর্থনৈতিক ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় আয়করদাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে 7 দিনব্যাপী আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। দেশের উন্নয়নে আয়করদাতার সংখ্যা আশানুরূপে নয় উল্লেখ করে যোগ্য সবাইকে কর পরিশোধ করার আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, জনগণকে কর প্রদান সহ উন্নয়ন কার্যক্রম আরও সম্পৃক্ত করতে শুধু আয় নয়, প্রতিটি কাজের সামগ্রিক ব্যয়ের হিসাবও তুলে ধরতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, মেলার 7ম দিন বিকেল 4টা পর্যন্ত সারা দেশে 1900 কোটি টাকার বেশি আয়কর সংগ্রহ হয়েছে। চলতি অর্থ বছরে জিডিপির সম্ভাব্য প্রবৃদ্ধি হতে পারে 6.7%। সকালে রাজধানীতে এশিয়ার দেশগুলোর উন্নয়নের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি। প্রতিবেদনে বলা হয়, আগের বছর মূল্যস্ফীতি 6.4% থাকলেও চলতি অর্থ বছর হতে পারে 6.2%। রেমিটেন্স প্রবাহ এবং রপ্তানি হার ভালো হওয়ায় প্রবৃদ্ধির ধারা ইতিবাচক থাকবে। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হবে, যেখানে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকা জরুরি। পাশাপাশি রাজস্ব আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখা গেলে মূল্যস্ফীতির চাপ এড়িয়ে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকবে বলে মনে করে এডিবি। এছাড়া এশিয়ার দেশগুলোর সম্ভাব্য প্রবৃদ্ধি 6% হতে পারে বলেও প্রতিবেদনে প্রকাশ করা হয়। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের প্রতিহিংসার শিকার হওয়া ও নিজ দেশে কারাভোগ এড়াতে বহু আইএস সদস্যের দল ত্যাগ করে আত্মগোপনে চলে যাওয়ার নতুন তথ্য উঠে এসেছে এক প্রতিবেদনে। লন্ডনের কিংস কলেজের একদল গবেষকের পরিচালনায় সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, এ পর্যন্ত প্রায় 58 জন পক্ষত্যাগী আইএস সদস্য তাদের দল ত্যাগের কারণ সম্পর্কে মুখ খুলেছেন। 2013 সালের এপ্রিলে ইরাকি আল কায়দা থেকে জন্ম হয় আইএসআইএল বা ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ট।
পরে পাশ্চাত্যের কাছে সংগঠনটি পরিচিতি পায় আইএস নামে। 2013 শেষ দিকে অনেকটা হঠাৎ করেই ইরাকের আনবার ও দিয়ালা প্রদেশের বিশাল এলাকা দখল করে নেয় আইএস। এরই ধারাবাহিকতায় গত বছরের জুনে ইরাকের দিয়ালা প্রদেশ থেকে সিরিয়ার আলেপ্পো পর্যন্ত অঞ্চলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় জঙ্গি সংগঠনটি। এরপর থেকে বিভিন্ন সময় পাশ্চাত্য সহ বিশ্বের অনেক দেশের শত শত মুসলমান ও ধর্মান্তরিত মুসলিম ইরাক ও সিরিয়ায় গিয়ে আইএস এর সঙ্গে যোগ দেয়, কিন্তু পরবর্তী বিভিন্ন সময়ে অনেকেই সেখান থেকে পালিয়ে আসে। এর কারণ সম্পর্কে জানতে সেসব পক্ষত্যাগী লোকজনকে লক্ষ্য করে একটি গবেষণা পরিচালনা করে লন্ডনের কিংস কলেজের ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য স্টাডি অফ রেডিকালাইজেশন ICSR। তাদের পরিসংখ্যান অনুযায়ী আইএস এর শত শত সদস্য এরই মধ্যে দল ত্যাগ করেছে বা দল ত্যাগের পথে রয়েছে। সিরিয়া থেকে পালিয়ে তুরস্কে এসে আত্মগোপনে থাকা এমনই একজনের সাক্ষাৎকার নিয়েছে বিবিসি। অনেকের মতো আমিও সব ভয় ত্যাগ করে আইএস এর সঙ্গে যোগ দিয়েছিলাম। উদ্দেশ্য ছিল সারা বিশ্বে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেব, কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝতে পারলাম তারা সম্পূর্ণ ভুল পথে হাঁটছে। কারো সঙ্গে তাদের দ্বিমত দেখা দিলেই তাকে হত্যা করা হয়। মুসলমানদের সঙ্গেও আইএস এর নির্দয় আচরণ, অনইসলামিক কর্মকাণ্ড ও দুর্নীতির কারণে অনেক জঙ্গি দলটি ত্যাগ করে পালিয়ে আসে বলে কিংস কলেজের গবেষক দলের প্রতিবেদনে উঠে এসেছে। এতে পরামর্শ দিয়ে বলা হয়, পক্ষ থেকে ব্যক্তিদের সাক্ষ্য প্রকাশ করা হলে তা আইএস এ যোগ দিতে ইচ্ছুকদের নিরুৎসাহিত করতে সাহায্য করবে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর প্রসঙ্গ। অবশেষে নারী ক্রিকেট দলকে পাকিস্তান সফরের অনুমতি দিল সরকার। দুপুরে এই বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে চিঠি পাঠিয়েছে। নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে নারী দলের পাকিস্তান সফর বারবার পেছালেও সম্প্রতি পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার সরেজমিনে পরিদর্শনের পর এই ব্যাপারে সবুজ সংকেত দেয় বিসিবি। গতকাল পাকিস্তান সফর সম্পর্কে বিসিবি নারী ক্রিকেট উইং এর চেয়ারম্যান জানান, সবকিছু ঠিক থাকলে ঈদের পরপরই পাকিস্তানের সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সফর নিয়ে বিতর্ক থাকার পরও আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই বিষয়ে অনুমোদন দিয়ে বিসিবিকে চিঠি পাঠায়। সন্ধ্যার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জমে উঠেছে কোরবানির পশুর হাট। ভারতীয় গরুর না আসা নিয়ে ক্রেতা বিক্রেতার ভিন্ন প্রতিক্রিয়া। দেশীয় গরুর চাহিদা থাকায় লাভের আশা ব্যবসায়ীদের। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে শেকড়ের টানে ঘরমুখো নগরবাসী। রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়, চোখে মুখে ঘরে ফেরার আনন্দ। 5 দফা দাবিতে পাটকল শ্রমিকদের টানা 8 ঘন্টা খুলনা যশোর মহাসড়ক অবরোধ। যান চলাচল বন্ধ থাকায় ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ। পবিত্র হজের দ্বিতীয় দিনে মিনায় অবস্থান করছেন লাখ লাখ হাজি। কাল ফজরের নামাজ শেষে সমবেত হবেন আরাফাতের ময়দানে। এবং 13 কোটি মোবাইল গ্রাহকের মধ্যে তথ্য পাওয়া গেছে প্রায় 8%। একটি ভুয়া জাতীয় পরিচয়পত্রের বিপরীতে 14,000 সিম নিবন্ধন। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।